আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের লাশ উদ্ধার, দগ্ধ ৭০, আহত ২ শতাধিক। প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন ৫০০-রও বেশি যাত্রী, খোঁজ মেলেনি অনেকের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে বার্ন ইউনিট চালু না হওয়ায় গুরুতর দগ্ধ কয়েকজন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বরিশাল গেছেন চিকিৎসক প্রতিনিধিরা। হত্যার হুমকি থাকলেও জনগণের ভাগ্য উন্নয়নে ষড়যন্ত্রকারীদের ভয় পায় না, মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। এবং নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে দাবি বিএনপির। সংবাদে এছাড়াও থাকছে ২০২১ সালে মহামারীর মধ্যেও অর্থনীতির সব সূচকে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে প্রতিবেদন। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। এবারে বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রী বোঝাই লঞ্চে ভয়াবহ আগুন দুর্ঘটনায় অন্তত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক। তাদের মধ্যে দগ্ধ ৭০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমভি অভিযান ১০ নামের ওই লঞ্চটিতে প্রায় ১,০০০ যাত্রী ছিল। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। সাপ্তাহিক ছুটির আগের দিন, তাই ঠাসাঠাসি ভিড় ছিল ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দোতলা লঞ্চটিতে। রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় এই লঞ্চে আগুন লেগে ছড়িয়ে পড়ে। মাঝ নদীতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শ্বাসকষ্টে ছুটাছুটি করতে থাকেন যাত্রীরা। দিশেহারা অনেকেই ঝাঁপ দেন পানিতে। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে গেলে দিয়াকুল গ্রামের পাশে লঞ্চটি ভেড়ানো হয়। খবর পেয়ে বরিশাল ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের আলো যেটা দেখা যাইতেছে যে মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, লাইট অফ হয়ে গেছে, লাইট নিয়ে ব্লাস্ট হয়ে গেছে। আর ধোঁয়ায় তো মানে শ্বাস বন্ধ, যেমন টিয়ার সেল মারলে যেরকম শ্বাস বন্ধ হয়েছে ওরকম একটা অবস্থা। এবার দেখুন তো মাছ দিয়ে আমি লাভ দিচ্ছি, মানে এখন ব্যাগ টাকা কিন্তু পুরো সময় পাই না। লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো শুরু হয়। অনেকের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ৭০ জনকে হাসপাতালে পাঠাইছি এবং আরো অনেকে আহত আছে। প্রাথমিকভাবে যখন আগুন লাগছে তখন কেবিনের যাত্রীরা টের পায়নি। আমরা শুনছি যে এটা ইঞ্জিন রুম থেকে নিচতলা থেকে আগুনটা সংযোগ হয়েছে। লঞ্চের ভেতরে আগুনে বেশিরভাগ মৃতদেহই পুড়ে কয়লা হয়ে গেছে। আপনজনরাও তাদের চিনতে পারছেন না। আহতদেরও অনেকের শরীরে ৩০ থেকে ৪০% ঝলসে গেছে। গুরুতর অনেককে পাঠানো হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। একসাথে আগুনে পোড়া এত মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সেখানকার চিকিৎসক ও নার্সরা। আমার চাচাতো ভাই রোগী, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না, পাশের বেড খালি, অলরেডি ঢাকা চলে গেছে। ইউনিট নাই, লোকজন খুবই অসুবিধার ভিতর জীবনকাল যাপন করতেছে, তাদের কোনো সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। লঞ্চের দাউ দাউ আগুন থেকে বাঁচতে সাঁতার না জানলেও সুগন্ধা নদীর কনকনে ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন যাত্রীদের অনেকে। তাদেরই একজন সোনিয়া।
11 মাসের কোলের শিশুকেও পানিতে ছুঁড়ে ফেলেছিলেন তিনি। প্রায় 3 ঘন্টা পর ভেসে থাকা সোনিয়া ও তার শিশুপুত্রকে উদ্ধার করে নদী তীরের গ্রামবাসী। এখনও নিখোঁজ তার মা রেখা বেগম ও ছেলে জুনায়েদ। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ভয়াবহ আগুনের তাপেই লঞ্চের ডেকে ঘুম ভাঙে সোনিয়ার। মুহূর্তেই কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক, কেউ কাউকে দেখতে পারছিলেন না। বাইরে চিৎকার চেঁচামেচি, আগুন বাড়ছে, দোতলা ছুঁই ছুঁই। প্রাণে বাঁচতে প্রথমে কোলের শিশুটিকে পানিতে ছুঁড়ে ফেলেন তিনি, এরপর ঝাঁপ দেন নিজে। এরপরে আমি আইসা ওই জায়গায় সব মানুষ 3 তলা থেকে 2 তলা থেকে লাফ দিতে আছে। পরে আমি আইসা দাঁড়াইছি, একটু ঘুরছি কোনো রকম, ভাই আমি একটু নামবো, আমার ছেলের একটু ধরে না, আমি পরে নামলে আমার হাতে দিয়ে, পরে আমি নামতে পরে লোকটা আমার হাতে দিয়েছে, আমি নদীর মধ্যে পড়ে গেছি। এরপরে নিয়ে গেছে ওটা স্কুলের জায়গায় খুঁজি, মারি আমার বড় ছেলের আর পাই নেই না, আমার বড় আগুনের আগুন। লঞ্চের ডেকে পাশে ঘুমানো মা রেখা বেগম ও ছেলে জুনায়েদকে খোঁজার সময়ই পাননি সোনিয়া। শত শত মানুষ তখন ভাসছে সুগন্ধা নদীর বুকে, সবারই চেষ্টা বাঁচার। প্রায় 3 ঘন্টা একটি কাঠের টুকরো ধরে ভেসে থাকা সোনিয়াকে পরে উদ্ধার করেন গ্রামবাসী। এমভি অভিযান 10 নামের লঞ্চটিতে আগুন লাগার পর সেখানে থাকা 500-রও বেশি যাত্রী এভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যাদের উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসী, জেলেদের নৌকা ও ফায়ার সার্ভিস কর্মীরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেলে বার্ন ইউনিট চালু না হওয়ায় ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কয়েকজনকে আনা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তবে শ্বাসনালী পুড়ে যাওয়ার তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ অবস্থায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় ঢাকা থেকে বরিশালে গেছেন চিকিৎসক প্রতিনিধি দল। মনির হোসেন তপুর রিপোর্ট। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 81 জনকে ভর্তি করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। একসাথে এত রোগীর চাপ সামাল দেওয়ার সক্ষমতা না থাকায় হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। স্বজনদের অভিযোগ, সেখানে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা মিলছে না। পরে ওই হাসপাতাল থেকে কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। শুক্রবার বিকেল নাগাদ নারী ও শিশুসহ 5 জনকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। যা কিছু করছে সব ইন্টার্নি ডাক্তাররা করছে এবং নার্সেরা করছে। মূল যে ডাক্তার সিভিল সার্জন আসছে পরে, সে আইসে সব পরিদর্শন করছে। মূলত বার্ন কোনো চিকিৎসা বরিশাল শেরেবাংলা মেডিকেলে নাই, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। আমি হতাশ হয়ে গেছি যে একটা এত বড় হসপিটালের মধ্যে কিভাবে একটা বার্ন ইউনিট না থাকে। ডাক্তার বলছে আসতেছে 10টার পরে আসবে, এই ধরনের আলোচনা কথা বলে তারা। দগ্ধদের মধ্যে 6 মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তার, যার শরীরের 12 ভাগ পুড়ে গেছে, এবং তার 8 বছরের ছেলে তামিমের পুড়ে গেছে 30 ভাগ। অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পথে মারা গেছে 6 বছরের শিশুকন্যা। দগ্ধ হয়েছে বাচ্চু মিয়ার পরিবারও। আপাতত প্রাণে বাঁচলেও তিনি সহ গুরুতর দগ্ধ হন স্ত্রী শাহিনুর স্বপ্না ও মেয়ে সাদিয়া। রোগীদের তো কেউ নাই, আমরা তো ভিতরে যাইতে দিতেছে না, দেওয়া লাগে না, আমরা বাসায় যাবো, বাচ্চা মারা গেছে না, বাচ্চার কাছে যাবো। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, 5টি মেডিকেল কলেজে 100 বেডের বার্ন ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। বরিশাল, ফরিদপুর, রংপুর, রাজশাহী, সিলেট, এই 5টা মেডিকেল কলেজে বাংলাদেশ এবং সৌদি আরবের ফান্ডের সহায়তায় 100 বেডের বার্ন ইউনিট হবে। ঝালকাঠির এই ট্র্যাজেডির 10 ঘন্টা পর বরিশালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বার্ন ইউনিটের 7 সদস্যের মেডিকেল টিম। একসঙ্গে যখন অনেক পেশেন্ট যায়, মাস ক্যাজুয়ালিটি হয়, সেক্ষেত্রে সবাইকে অ্যাড্রেস করা যায়, সমভাবে অ্যাড্রেস করা হয়তো সবসময় সম্ভব নাও হতে পারে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি 1.5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া জেলা প্রশাসন থেকে দাফন কাফনের জন্য নিহতদের পরিবারকে 25,000 টাকা দেওয়ার কথাও জানান তিনি। ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এরকম একটি মর্মান্তিক ঘটনা যেটা সমগ্র বাংলাদেশের বিবেকে নাড়া দিয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে সঠিক বিষয়টিকে বের করে নিয়ে আসার জন্য। এর মধ্য দিয়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হত্যার হুমকি থাকলেও জনগণের ভাগ্য উন্নয়নে ষড়যন্ত্রকারীদের ভয় পান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপে প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। যত বাধাই আসুক না কেন মানুষের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মালদ্বীপে পর্যটন সহ বিভিন্ন সেবা খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন প্রায় 1 লাখ প্রবাসী। কিন্তু সে দেশে বাংলাদেশে কোনো ব্যাংক না থাকায় রেমিটেন্স পাঠাতে বাধার মুখে পড়েন তারা। মালদ্বীপে সরকারি সফরের তৃতীয় দিন প্রবাসীদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে রেমিটেন্স সমস্যা সমাধান সহ পণ্য পরিবহন, বিশুদ্ধ পানি সরবরাহ ও চিকিৎসা সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালের খপ্পর এড়িয়ে বৈধ পথে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে এবং এই লোন ক্ষেত্র বিশেষে কোনো জামানত ছাড়াও দেওয়া হয়। সেই লোনটা আপনারা ধীরে ধীরে সেখানে সেই ব্যাংকে শোধ করে দিতে পারবেন। সেই সহজ ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এরপরেও আমি জানি যে মানুষের স্বাভাবিক একটা প্রবণতা আছে যে কেউ সে একটা ভালো সোনার হরিণ ধরার একটা সুযোগ দেখালো আর সবাই সেই পথে দৌড়ালো, তারপর বিপদে পড়ে অনেক সময় মৃত্যু হয়, এরকম বহু ঘটনা ঘটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সকলকেই বলবো যে এইভাবে সোনার হরিণ ধরার বিষয়ে ছোটার কোনো দরকার নেই। ষড়যন্ত্রকারীরা যতই তৎপর হোক না কেন জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন শেখ হাসিনা। আমার উপর তো খড়গহস্ত আছেই, বারবার মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে, কতবার বোমা, গ্রেনেড, গুলি কি না হয়েছে, তো সবই হজম করেছে, সবকিছুই মোকাবেলা করেছে। কারণ আমি তো জাতির পিতার মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে, আমি তো কাউকে ডরাই না, আমি তো কাউকে ভয় পাই না। প্রবাসীদের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আপেল মাহমুদ, এটিএন বাংলা। নির্বাচন কমিশন গঠনের আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সংলাপের নামে সরকার নাটক সাজাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। এ লক্ষ্যে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে আছেন, আপনারা কখনোই সংবিধানকে লঙ্ঘন করবেন না। সংবিধান আপনাদের সেই দায়িত্ব নিয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, কোন একটা ব্যক্তি বা দলের নিরাপত্তার জন্য। আমরা তাই বলছি যে আপনারা জনগণের কথা বোঝেন, জনগণের পাশে দাঁড়ান। জনগণ আজকে পরিবর্তন চায়, জনগণ আজকে দেশের মুক্তি চায়, জনগণ আজকে সুচিকিৎসা চায়। রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা আড়াল করতেই বিএনপি সরকারকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপি যেখানেই সমাবেশ করে সেখানেই বিশৃঙ্খলা হয়। কর্মসূচির নামে নিজেদের কোন্দলে জনগণ আতঙ্কিত হয় বলে মন্তব্য করেন মন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনারা দেখেছেন টেলিভিশনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সভায় যে হট্টগোল হয় সেটি ঠেকানোর জন্য তাকে চিল্লাচিল্লি করতে হয়। এটি একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয় সেটি তাদের জন্য প্রচন্ড লজ্জাস্কর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো তাদের নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের উপর দোষারোপের রাজনীতিটা পরিহার করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে সরকার। এর আইনগত ভিত্তি আছে কিনা তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে বাংলাদেশ আইন সমিতির 32তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা জানান। কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের সুষ্ঠু বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী।
বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যেই ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছি। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। প্রায় 1 মাস পর করোনা সংক্রমণের হার আবার 2% ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে 16,913টি নমুনা পরীক্ষা করে 342 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 2.2%। এ সময় এই ভাইরাসে মারা গেছে 1 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,055 জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 292 জন। এবারে ফিরে দেখা 2021। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। করোনা মহামারীর মধ্যেও অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে থাকা বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। দেশকে এগিয়ে নিতে ঘরে বসেই চলতি বছরে 1000-এরও বেশি অনলাইন বৈঠকে নানা দিক নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করেছেন এসডিজি অগ্রগতি ও উইটসা এমিনেন্ট পারসনস পুরস্কার। বিস্তারিত আপেল মাহমুদের আরেকটি রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে 2019 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন শেখ হাসিনা। শুরুতে সবকিছু ঠিকঠাক চললেও বাদ সাথে মহামারী করোনা মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রীর নানামুখী বিচক্ষণ পদক্ষেপের কারণে অর্থনীতির চাকা সচল থাকে, যা প্রশংসিত হয় সর্বমহলে। এ অর্জনে অন্যতম ভূমিকা রাখে হাজারেরও অধিক ভিডিও কনফারেন্সের বার্তা এবং তার সঠিক বাস্তবায়ন। আমরা বেসরকারি খাত যাতে আরো আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরো বেশি ঘটে, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। প্রধানমন্ত্রীর বিনিয়োগ বান্ধব সিদ্ধান্তে দেশের এ অগ্রগতিতে অর্থনীতির আকার এখন 411 বিলিয়ন মার্কিন ডলার। মানুষের মাথাপিছু আয় দাঁড়ায় 2554 মার্কিন ডলারে। করোনার মধ্যেও দেশে রেমিটেন্স বেড়ে এখন 4000 কোটি ডলারে দাঁড়িয়েছে। সরকারের সঠিক নেতৃত্বে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দারিদ্র দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ায় এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনাকে জুয়েল অব দ্য ক্রাউন বা মুকুটমণি হিসেবে প্রশংসা করা হয়। এসডিজি বাস্তবায়নে বিস্ময়কর সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ এবছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর উইটসা এমিনেন্ট পারসন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে এবছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও ঘরোয়া নানা অনুষ্ঠানের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালায় দলটি। করোনার এই অতিমারির সময়ে দলের সভাপতির নির্দেশে নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তবে বছর জুড়ে আলোচনায় ছিল ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী জয়লাভ করায় প্রশ্ন ওঠে মনোনয়ন নিয়ে। তবে বছরের শেষের দিকে করোনার দাপট কমে যাওয়ায় বাঙালি জাতি ঘটা করে বিজয়ের 50 বছর পূর্তি পালন করে। আর এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অংশগ্রহণ। বিজয়ের 50 বছর পূর্তিতে দেশ গড়ার দৃঢ় শপথ নিল বীর বাঙালি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে শপথ নেয় আপামর জনতা। দেশের মানুষের সার্বিক কল্যাণে
সর্বশক্তি নিয়োগ করব। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তি উস্কানি দিয়ে দেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশের সব ধর্মের মানুষ একসাথে চলবে। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজেদের মধ্যে ভেদাভেদ দূর করে অসাম্প্রদায়িক দেশ গড়ায় সরকারের পাশে থাকতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানান। এই বাংলাদেশে কোনো অপশক্তি কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, আমাদের যেটা আমরা হৃদয়ে দিয়ে বিশ্বাস করি, কাজেই আমরা সবাই একসঙ্গে চলবো, এটাই আজকের প্রতিজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ডাক্তার সেলিনা হায়াত আইভীর বিজয়কে কোনো ষড়যন্ত্রই রুখে দিতে পারবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। নগরীর দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে তিনি একথা বলেন। দলের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ডাক্তার আইভীকে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্য ছাড়া ক্ষমতাসীন দলের দুঃশাসন থেকে জনগণকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শাহবাগ সহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে ব্রয়লার ও কক মুরগির দাম। শীত আর কম সরবরাহের অজুহাতে বেড়েছে চাল, ডিম ও ডালের দামও। আদ্দিন সজীবের রিপোর্ট। মুরগির বাজার অস্থির। বেশ কিছুদিন ধরেই 3 সপ্তাহ আগে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হতো 140 থেকে 145 টাকায়। সেই মুরগি এখন কিনতে হচ্ছে 170 টাকায়, অর্থাৎ 3 সপ্তাহে বেড়েছে প্রায় 30 টাকা। বেশ কিছুদিন ধরে এই ট্রেন্ডটা চলছে যে মুরগির বাজারে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের একটা পার্থক্য, যেটা সবসময় তাদের আর কি একটা কথা থাকে, কিন্তু আদৌ সেটা সত্য নাকি এটা সিন্ডিকেটের জন্য হচ্ছে, এটাই আসলে বোঝা যাচ্ছে না। শীতে সরবরাহ কম এই অজুহাতে কক মুরগির দামও চড়া। 2 সপ্তাহ আগের 250 টাকার মুরগি এখন কেজিতে 280 টাকা। বেড়েছে ডিমের দামও অতিরিক্ত বেশি। এই টাইমে দাম থাকা হলো 140, 150। নতুন মৌসুমের চাল উঠলেও বাজারে কমছে না দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটেই এই দশা। নতুন চাল উঠছে, চালের দাম কমবে, এ ধরনের কোনো প্রভাব দেখি না। সম্পূর্ণ মিলারের সিন্ডিকেট। এখন নতুন সিজন, দাম কেন বাড়বে? দাম বাড়তে পারে আর 2 মাস পরে বা 1 মাস পরে। এখনই কেবল দাম উঠতেছে আর এখনো বাড়ি গেছে গা আপনার 1 বস্তা 150-200 টাকা। প্রায় সব রকম ডালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দেশি মশারি ডালটা আমাদের কিনা ছিল 94-95 টাকা, কালকে আমি কিনছি হলো 160 টাকা কেজি, 115 টাকা 20 টাকা কেজি বিক্রি করতে হয়। শীতের ভরা মৌসুমেও সবজির বাড়তি দামে বাজারে অসন্তোষ জানাচ্ছেন ক্রেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে কারেন বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে সেনাবাহিনী। থাই সীমান্তের কাছাকাছি গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা ছোট্ট শহর লেকেকো লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান ও ট্যাঙ্ক হামলা। এ অবস্থায় এলাকা ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমাচ্ছে ওই এলাকার শত শত মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে অং সান সুচির ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের এক নেতা সহ ওই এলাকা থেকে অন্তত 60 জনকে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী। কারেন বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর দ্বন্দ্ব বহুদিনের। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এই দ্বন্দ্ব রূপ নেয় বড় ধরনের সংঘাতে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। রাজধানীর কাজী বশির মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে এ নতুন নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছাত্র সংগঠনটির নতুন সভাপতি নুরুল করিম আকরাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন নাম ঘোষণা করা হয়। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
রাজধানীতে অনুষ্ঠিত হলো স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন। পরে স্থানীয় একটি হোটেলে বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। ভার্চুয়াল এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ সহ 18টি দেশ। এর মধ্যে মেধা তালিকায় স্থান পায় বাংলাদেশের 20 শিশু। তাদের মধ্যে 4 জন চ্যাম্পিয়ন, 3 জন রানার্স আপ ও 2 জন তৃতীয় স্থান লাভ করে। 5 থেকে 15 বছর বয়সী শিশুকে আরও বেশি সৃজনশীল, মেধাবী ও মনোযোগী করে গড়ে তুলতে 1996 সাল থেকে কাজ করছে স্মার্ট ব্রেইন। অনুষ্ঠানে স্মার্ট ব্রেইন বিডির এমডি মিরান হাসান এবং ট্রেনার হাফেজ আসাদুর রহমান ও ডক্টর কারি রমজান আলী বক্তব্য রাখেন। সিগারেটের বর্জ্য যথাযথ স্থানে ফেলতে সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করে বিডি ক্লিন। রাজধানীর মহাখালীতে বিটিসিএল টিএনটি মাঠে এই আয়োজনে সিগারেটের প্রায় 5 কোটি ফিল্টার দিয়ে চিত্রকর্ম ও প্রতিকৃতি প্রদর্শন করা হয়। ফরাজি হাসপাতালের এমডি ডাক্তার আহমেদ ফরাজি ইমন এবং বিডি ক্লিনের চিফ কোঅর্ডিনেটর চম্পা আক্তার ও হেড অফ স্ট্র্যাটেজি রাশেদ মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। সেভ আর্ট সেভ বাংলাদেশ শিরোনামে এই প্রদর্শনীতে সবাইকে ধূমপান পরিহারের আহ্বান জানানো হয়। রাজধানীতে অনুষ্ঠিত হলো 21তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মিলনায়তনে পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়াও মিশর, ইরান, ফিলিপাইন, আফগানিস্তান ও পাকিস্তানের কারীরা সম্মেলনে অংশ নেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হলেন জালাল ইউনুস আর ফ্যাসিলিটিস বিভাগের দায়িত্ব পেলেন আকরাম খান। ক্রিকেট বোর্ডের নতুন কমিটির দ্বিতীয় সভায় অন্যান্য বিভাগেরও দায়িত্ব বন্টন করা হয়। সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বাংলাদেশে ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন ক্রিকেটারদের পছন্দ জিমি সিডন্স। মমিনুর রিপনের রিপোর্ট। নির্বাচনের প্রায় 3 মাস পর স্ট্যান্ডিং কমিটি করল বিসিবি। প্রায় 4 ঘন্টার ম্যারাথন সভায় বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করা হয়। এতে বহুল আলোচিত ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হন জালাল ইউনুস। 8 বছর অপারেশনসের দায়িত্ব পালন করা আকরাম খানকে বানানো হয়েছে ফ্যাসিলিটিস বিভাগের প্রধান। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, নাহিমুর রহমান দুর্জয় এবং সাবেক ক্রিকেটার মাহবুব আনাম ও শেখ সোহেল বহাল আছেন আগের পদেই। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন খালেদ মাহমুদ সুজন। আমি যেগুলো আগে যে সমস্ত জিনিসে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, এখন থাকা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। সো ওদেরকে বললাম যে নতুন কমিটি করা হচ্ছে, এই কমিটি প্রত্যেকে হ্যাজ টু নিজের কমিটির দায়িত্বটা তাকেই নিতে হবে। নতুন স্ট্যান্ডিং কমিটি ছাড়াও জিমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া এবং নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় বিসিবির সভায়। ইউজুয়ালি আমরা 10 থেকে 15% করি, আমার জানা মতে 33%ও ইনক্রিজ করা হচ্ছে। সো আমরা মেয়েদের স্যালারিটাকে রিভাইজ করছি, বিশেষ করে যারা ভালো করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিয়েছি। জেমি সিডেন্সকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয়নি এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তোবা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে। এছাড়া পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি, অন্যান্য স্টেডিয়ামগুলোর সংস্কার এবং জায়গা কিনে নতুন করে মাঠ তৈরির সিদ্ধান্ত হয় নতুন কমিটির দ্বিতীয় সভায়। ঠিক আছে, থ্যাংক ইউ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। 29 ডিসেম্বর শুরু হচ্ছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপের বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত পর্বের খেলা। প্রতিযোগিতায় বালক বিভাগে 58 আর বালিকা বিভাগে 51 জেলা অংশ নিচ্ছে। বিকেলে চূড়ান্ত পর্বের লোগো উন্মোচন করা হয়। কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শেষ হল 3 দিন ব্যাপী 25তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট। পরে ক্লাবের ব্যাংকোয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এবারের টুর্নামেন্টে উইনার হয়েছেন সাদাব ইকবাল সিদ্দিকী, রানার আপ সালমান খান এবং লেডিজ উইনার জায়মা বিনতে হোসনে অহনা। সাবেক মন্ত্রী ফারুক খান, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জহিরুল ইসলাম,
ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬ জনের লাশ উদ্ধার, দগ্ধ ৭০, আহত ২ শতাধিক। প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন ৫০০রও বেশি যাত্রী, খোঁজ মেলেনি অনেকের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে বার্ন ইউনিট চালু না হওয়ায় গুরুতর দগ্ধ কয়েকজন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, বরিশাল গেছেন চিকিৎসক প্রতিনিধিরা। হত্যার হুমকি থাকলেও জনগণের ভাগ্য উন্নয়নের ষড়যন্ত্রকারীদের ভয় পায় না, মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। এবং নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে দাবি বিএনপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।